একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম এবং আছেন প্রযুক্তি খাত বিশ্লেষক ও টিআরএনবির সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সজল। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমরা আলোচনায় যাব, তবে তার আগে একটা প্রতিবেদন যথারীতি দেখে নিতে চাই, যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে, যেগুলো ফ্যাক্ট চেক করা সম্ভব হয়েছে। আবারও গুজবের শিকার হলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হলো রুহুল কবির রিজভীর বাসা থেকে প্রায় ৯০০ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। পরে দেখা গেল ভিন্ন, পুরনো আর অপ্রাসঙ্গিক নানা দৃশ্যের মাধ্যমে ভিডিও তৈরি করে এই গুজব ছড়ানো হয়েছে। সবচেয়ে শঙ্কার ব্যাপার, এই মিথ্যা ভিডিওটিতে প্রায় ১৫,০০০ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া এসেছে। দেখা হয়েছে প্রায় ৪ লক্ষ বার। ওদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজের বাসায় সরকারি চাকরির পরীক্ষা নেওয়া হচ্ছে এমন দাবিতে একটি ভিডিও তোলপাড় করছে ফেসবুকে, এবং যাচাই করে দেখা গেল দাবিটি মিথ্যা, ভিডিওটি ভুয়া। অথচ এই মিথ্যা দাবি ভিডিওটি ১০,০০০-এরও বেশি শেয়ার হয়েছে, প্রায় ৩০,০০০ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। দর্শক, চলুন আমরা শুরুতে কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। সম্প্রতি ফেসবুকে একটি কথিত প্রতিবেদন পোস্ট করে দাবি করা হয়েছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসা থেকে নাকি ৮৮৪ কোটি টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই প্রতিবেদনে শেখ হাসিনার ফেরত আসার সম্ভাবনা সহ আরও নানা বিষয়ও প্রচার করা হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল সবগুলো তথ্যই মিথ্যা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিবের বাসা থেকে সেনাবাহিনী কর্তৃক কোটি টাকা উদ্ধারের দাবিটি সঠিক নয়। কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়া ভিন্ন, পুরনো এবং অপ্রাসঙ্গিক নানা দৃশ্যের মাধ্যমে এই মিথ্যা দাবি প্রচার করা হচ্ছে। তবে বাস্তবতা হলো, গুজব নির্ভর এই ভুয়া ভিডিওটি প্রায় ৩,৭০,০০০ বার দেখা হয়েছে এবং প্রায় ১৫,০০০ পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টগুলোতে লাইক দেওয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বাসা থেকে কয়েকজন মানুষের দৌড়ে বের হওয়ার একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে উপদেষ্টা আসিফের মন্ত্রণালয়ের জন্য সরকারি চাকরির পরীক্ষা বাসাবাড়িতেই দেওয়া হচ্ছে। এই ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এককভাবে ১১ লক্ষেরও বেশি বার এই ভিডিওটি দেখা হয়েছে, প্রায় ৩০,০০০ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া আসে এবং ১০,০০০-এরও বেশি শেয়ার হয়। তবে ভিডিওটিকে যাচাই করে দেখা গেল এটি উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের অধীনে কোনো নিয়োগ পরীক্ষার সাথে সম্পৃক্ত নয়, বরং কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে কর্মচারী নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রকাশিত প্রতিবেদনের দৃশ্য। এটাকেই মিথ্যা ক্যাপশনে গুজব হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে গত অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে জড়িয়ে একাধিক গণমাধ্যমের নামে পৃথক ৩টি ফটোকার্ড প্রচার হতে দেখা যায়। ৩টি ফটোকার্ডেই উপদেষ্টা এবং প্রেস সচিবের জামাতে ইসলামীর ভূয়সী প্রশংসা করে মন্তব্য লেখা। তবে ফ্যাক্ট চেক করে রিউমার স্ক্যানার টিম নিশ্চিত করে বাংলাদেশ জামাতে ইসলামীকে প্রশংসা করে ডক্টর আসিফ নজরুল, আ.ফ.ম. খালিদ হোসেন এবং শফিকুল আলম কোনো মন্তব্যই করেননি। মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এনটিভি এবং আমার দেশ পত্রিকার ফটোকার্ড নকল করে এই গুজব ছড়ানো হয়েছে। অপতথ্য আরও আছে। প্রায় ৪ দিন ধরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে, যেখানে সোহেল তাজকে একটি মিছিলে দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখা, তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ আওয়ামী লীগের হাল ধরেছেন। তবে যাচাই করে দেখা গেল সোহেল তাজ আওয়ামী লীগের কোনো মিছিল নিয়ে রাজপথে নামেননি। এমনকি সোহেল তাজকে আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল পদও দেওয়া হয়নি। মূলত ভিন্ন ভিন্ন ঘটনার ৪টি পুরনো ভিডিও একসাথে জুড়ে দিয়ে এই মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে। দর্শক, আজকের অপতথ্যগুলো ধরন বিশ্লেষণ করে দেখা গেল গুজব আর অপতথ্যগুলোকে বিশ্বাসযোগ্য করতে প্রায় সব গণমাধ্যমের ফটোকার্ড নকল করা হচ্ছে। পুরাতন বিভিন্ন ভিডিও নানাভাবে জুড়ে দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে উস্কানিমূলক ক্যাপশনে, আর সেগুলো সংঘবদ্ধভাবে ছড়ানো হচ্ছে, ফলে স্বাভাবিকভাবে সেগুলো ভাইরালও হচ্ছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হাসান, ৭১, ঢাকা।
আমরা দেখে নিলাম আসলে কি ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে এবং একটা ধারণা পেলাম। এরপর যে আমরা আলাপে যেতে চাই, আগে জানিয়েছি আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম এবং আছেন প্রযুক্তি খাত বিশ্লেষক ও টিআরএনবি সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সজল। দুজনকে স্বাগত জানাচ্ছি এবং মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনাকে দিয়ে একটু আলাপটা শুরু করতে চাই। আমরা আসলে অপতথ্যগুলো যে ধরনটা দেখতে পাচ্ছি, মূলত রাজনীতিবিদ, একই সঙ্গে সেলিব্রিটি এবং একই সঙ্গে ব্যবসায়ী, এই তিনটি মাধ্যম, তিনটি পেশাজীবীদের, তিনটি শিল্পের সঙ্গে জড়িতদেরকে টার্গেট করা হচ্ছে, কারণ অপতথ্য খুব দ্রুত আসলে তাদের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে যদি আমি তাদের বিরুদ্ধে রিউমারটা তৈরি করতে পারি। আপনি নিজে আসলে কোনো রকমের প্যাটার্ন খুঁজে পাচ্ছেন কিনা, সাথে কি ধরনের ঝুঁকি আসলে দেখছেন? ধন্যবাদ আপনাদেরকে আমাকে কানেক্ট করার জন্য। আমরা তো মনে করছি যে এই শতাব্দীর সবচেয়ে বড় প্যান্ডেমিক যেটা হবে সেটা হচ্ছে যে এই অপতথ্য, এবং এই অপতথ্যের কারণে আমাদের যে পরিমাণ ড্যামেজ হবে সেটা কোনো প্যান্ডেমিক আসলে করতে পারবে না। সো যেটার মাত্র এই শুরু হলো, এই অপতথ্যের যেই ফ্লোটা, এটা শুরু হলো বিকজ অফ দি এআই। সো এআই কে আপনার ইনপ্রপার ইউটিলাইজেশনের কারণে আমাদের এই অপতথ্য ছড়ানোর পরিমাণটা বাড়ছে। বিশেষ করে যেসব ফটো কার্ড, ছবি অথবা ভিডিও অর ভয়েস অর মানে বডি শেমিং, এই সবগুলোই কিন্তু এআই দিতে। সো আমাদের এখানে সোশ্যাল মিডিয়াতে যেহেতু কোনো কন্ট্রোল নাই, যে কেউ যে কিছু করতে পারে, যদিও আমাদের আইনে সেটা বলা আছে, বাট এটার ফ্লো অফ ইনফরমেশনের ফ্যাক্ট চেক আমরা খুব বেশি করি না। আর অপতথ্যগুলো মানুষ খুব মানে, আমি একটা পোস্ট করেছিলাম যে ভুল ভাইরাল, তারপরে হলো যে এবং এটাকে চটকদার যেসব খবর আছে এগুলাকে মুখরোচক খবর তৈরি করে যদি দেওয়া যায় ফেসবুকের মধ্যে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে, তাহলে এগুলা মানুষ বেশি দেখে এবং তার ভিউ বেশি হয়। এটা এক শ্রেণীর মানুষের, এবং সেটা তার অনেকে শখের বশেও করতে পারে, আবার অনেকে আউট অফ ইন্টেনশন এই কাজগুলো করে, এবং এটার সাথে অনেক নিউজ লিঙ্ক তারা জড়িত করে, যে নিউজ লিঙ্কে গিয়ে সেগুলা ভিউ যদি কোনো বিজনেস কেস থাকে সেটার মধ্যে তারা এই প্র্যাকটিসগুলো করে। আমরা দেখছি যে কোনো কিছু হলেই এখন দেখতেছি যে বেশিরভাগ শিকার হচ্ছেন রাজনীতিবিদরা, যারা ফেমাস ব্যবসায়ী তারা, দেন হচ্ছে যে সেলিব্রিটি যারা আছেন, সেটা অভিনেতা অভিনেত্রী হতে পারে, সেটা মানে খেলোয়াড় হতে পারে। এই সেলিব্রিটিদেরকে যদি তারা এই অপতথ্য তাদের ব্যাপারে করতে পারে, অথবা কোনো ফেমাস পলিটিশিয়ানের ব্যাপারে করতে পারে, তাহলে মানুষ এই খবরগুলো বেশি ছড়ায় এবং বেশি শেয়ার করে। তো এটা দেখছি। আর বিশেষ করে আগে কোনো বড় বিজনেসম্যানের এগেনস্টে এই অপতথ্য ছড়ানোর প্রবণতাটা আমরা খুব দেখিনি, শুধুমাত্র হয়তোবা পলিটিশিয়ান অথবা সেলিব্রিটি যারা ছিল তাদের ব্যাপারেই ছিল। এখন ব্যবসায়ীদের এগেনস্টে এই অপতথ্য ছড়ানোর পরিমাণটা অনেক বেড়ে গেছে, এবং এই অপতথ্যের কারণে যে মাঝে মধ্যে মব সন্ত্রাস হচ্ছে, মাঝে মধ্যে তারা হেনস্থার শিকার হচ্ছে। অনেক ব্যবসায়ী দেশ থেকে দেশে ব্যবসা করবে কিনা, এই পরিবেশ আছে কিনা সেটা নিয়ে ভাবছে। তো আমরা আসলে নিজেরাও খুব শঙ্কিত। এটা যদি প্রপার ভাবে এটাকে কন্ট্রোল করা না যায়, তাহলে মানে কাজ করাটাই মুশকিল হয়ে যাবে। আমি আসলে এরপরে যখন আপনার কাছে আসবো তখন কিছু সমাধানের পরামর্শগুলো জানার চেষ্টা করব আপনার কাজের অভিজ্ঞতা থেকে এবং বাস্তবিক প্রেক্ষাপটে। জাহিদুল ইসলাম সজন, মানে এখন যেটা হয় যে আমি আমার অতিথির সঙ্গে কথা বলতেও ভয় পাই, কারণ তারা যদি কোনো উদাহরণ দেন, আগে পরে কোনো কিছু না, মাঝখান থেকে একটা অংশ কেটে রিলস বানিয়ে সেটা হয়তো ভাইরাল করে ব্যক্তিগত জীবনটাকে খুব হেনস্থার মধ্যে ফেলে দেবে। মানে দুটো বিষয় আপনার কাছে জানতে চাই, সাধারণত এই মুহূর্তে ঝুঁকির মাত্রাটা আপনি কি দেখছেন? কারণ সামনেই তো নির্বাচন আসছে এবং নির্বাচনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোকার্ডগুলো নকল হচ্ছে গণমাধ্যমের। ঝুঁকি কি দেখছেন আসলে? আমার কাছে এখানে পরিষ্কার যেটা মনে হয়, আমাদের পূর্ববর্তী গেস্ট যেটা বললেন যে এটা প্যান্ডামিকের চেয়ে ভয়াবহ রূপ নিবে সামনে, আমি নিজেও একদম পরিপূর্ণভাবে তার সঙ্গে একমত। ইতিমধ্যে আমরা বিভিন্ন ট্রায়াল দেখতে পাই। পুরোটা হচ্ছে আসলে নির্বাচনকে সামনে রেখে এবং রাজনীতিকে ধরে। আমার কাছে মনে হয় যে যত কাজ হচ্ছে এই এআই কে ব্যবহার করে এই অপপ্রচারের, তার প্রধান জায়গা হচ্ছে রাজনীতি। এর ট্রায়াল আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটির নির্বাচনে কিভাবে এটার ব্যবহার হয়েছে। গত 2-3 বছর ধরে আমরা দেখছি চূড়ান্ত মাত্রায় এটার ব্যবহার হচ্ছে এবং
এখন পরস্পর পরস্পর রাজনীতিবিদরা বা একটি রাজনৈতিক সংগঠন আরেকজনকে অভিযোগ করে বটের বিষয়ে, এবং এটি সামনে এমন একটা জায়গায় চলে যাবে সত্যিকার অর্থে সরকার এবং অন্যান্য স্টেক হোল্ডার তারা যদি প্রপার ব্যবস্থা না নেয়, এটি আসলে আমাদের একটা ভয়াবহ একটা ডিজাস্টারের জায়গায় নিয়ে যেতে পারে। খুব স্বাভাবিকভাবে যে গোটা পৃথিবীর নির্বাচনী কার্যক্রম যদি আমরা দেখি তাহলে দেখবো যে পুরোটাই আসলে এআই ড্রিভেন হয়ে যাচ্ছে। সো বাংলাদেশ এটার বাইরে থাকবে না। তবে বাংলাদেশের জন্য ভয়ের জায়গা সবচেয়ে সেটা হলো যে আমরা ডিজিটাল স্পেসে বা ডিজিটাল লিটারেসি তৈরি করার আগেই আমরা ডিজিটাল স্পেস ব্যবহার করতে শুরু করেছি, এবং এটি হচ্ছে আমাদের সবচেয়ে ভয়ের জায়গা, যেটি সামনের দিনে আমাদের একটা ডিজাস্টার সিচুয়েশনে নিয়ে যেতে পারে। তবে আমি আশাবাদী তারপরেও যে মিডিয়া এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে যেসব মিডিয়ার ফটোকার্ড বা লোগো ব্যবহার করে ফটোকার্ড তৈরি করা হচ্ছে তারা নিজেরাই উদ্যোগী হয়ে যদি এই ধরনের কোনো আনআইডেন্টিফাইড কিছু ব্যবহার করা হয় তারাই প্রচার করবে যে এটি ভুয়া ছিল। কিন্তু যতই প্রচার করুক আমার মনে হয় একটা ড্যামেজ আসলে হয়ে যাবে, কিন্তু একটা রিকভারি আসলে করা সম্ভব। আমি আশা করব যে এই জায়গাটায় আমরা সকলে একসঙ্গে মনোযোগী হব যে কোনটি ভুয়া এবং কোনটি ভুয়া নয়, যাচাই বাছাই করার পদ্ধতিগুলো আমরা শেখার চেষ্টা করব। একদম। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিশ্লেষকদের বলতে শুনি যে অপতথ্যের বিপরীতে মানে এমনভাবে দাঁড়ানো উচিত যেন আসলে সে অপতথ্যটা অপ্রয়োজনীয় হয়ে ওঠে, তাহলে হয়তো নিজে থেকে সেটা কিছুটা হলেও কমে আসবে। আমি একটা ছোট্ট বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে কিছু পরামর্শ আসলে আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনারা আছেন আমাদের সঙ্গে, দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আছেন একাত্তরে, চলছে ফেক নিউজ স্ক্যানার। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আছেন আবার অতিথিরা। মোহাম্মদ জহিদুল ইসলাম, এই পর্যায়ে আপনার কাছ থেকে কিছু পরামর্শ নিতে চাই। নানামুখী পরামর্শ বিভিন্ন সময় আমরা পাই। প্রথমত সবাই বলেন যে সামাজিক মাধ্যম নয়, গণমাধ্যমের খবরগুলোকে আস্থা রাখা, সেগুলোর উপরে ফলো করা, তাহলে কিছুটা কমবে। আপনার জায়গা থেকে কোন জায়গাটাতে কাজ করা উচিত অন্তত নিয়ন্ত্রণ আনার জন্য? দেখুন, সবাই যেটা বলছে গণমাধ্যমের দিকে নজর দেওয়া উচিত, বাট সোশ্যাল মিডিয়াকে তো এই ইনফরমেশন ফ্লো তো আপনি বন্ধ করতে পারবেন না। জি, আমাদের যেটা করতে হবে, মানুষকে অ্যাওয়্যার করতে হবে যে সোশ্যাল মিডিয়াতে যে কোনো নিউজ পেলেই সেটাকে বিশ্বাস করা, সেটার ব্যাপারে সবাইকে অ্যাওয়্যার করতে হবে। সেকেন্ড হচ্ছে যে আইন তৈরি করতে হবে, যেই আইন কিভাবে মানে এআই ইমপ্লিমেন্টেশন করতে হবে, সেটা আমার কাছে মনে হয় আমি নয়েজ। হ্যালো, হ্যাঁ জি, আমি শুনতে পাচ্ছি, জি বলুন। হ্যাঁ, আমি বেশ নয়েজ শুনতে পাচ্ছি আর কি। আমরা এখান থেকে বন্ধ করার চেষ্টা করছি, এটা আমিও শুনতে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, এবার বলুন। জি, আচ্ছা, তো আমাদের যে আইন তৈরি করতে হবে সেটা কিন্তু টেকনোলজি এক্সপার্ট দিয়ে শুধু আইন তৈরি করতে হবে তা না। সেখানে এখন তো এআই আমাকে বিশেষ করে মিস ইনফরমেশন আর ডিসইনফরমেশন দিচ্ছে, কিছুদিন পরে আমাকে মানে আমার ইমোশন নিয়ে কাজ করবে। সো ইন দিস কেস এআই প্র্যাকটিসটা আইন দিয়ে বাধা দিতে গেলে সে আইন তৈরি করতে হবে, একজন সাইকোলজিস্ট সাথে থাকতে হবে, সাথে টেকনোলজি এক্সপার্ট থাকতে হবে, সাথে সোশ্যাল যারা কাজ করে তারাও থাকতে হবে, এবং এডুকেশনে যারা কাজ করে তাদের এক্সপার্ট লাগবে। সবার সমন্বয়ে এআই প্র্যাকটিসটা কতটুকু আমরা করতে পারি এবং তার ইমপ্লিমেন্টেশনটাও কতটুকু করতে পারি, কতটুকু শেখানো যায় বাচ্চাদেরকে ইন ফিউচারে এডুকেশনের মধ্যে, এটাকে এখন থেকে এটার যদি আমরা এটার ব্যাপারে সিরিয়াস হই, তাহলে ফিউচারে আমার কাছে মনে হয় এই প্যান্ডেমিক কন্ট্রোল করার একটা রাস্তা তৈরি হবে। আর হচ্ছে যে সিরিয়াস লেভেলের যেসব মিসইনফরমেশন আছে সেগুলোর এগেইনস্টে যদি এক্সাম্পল দেওয়ার মতো যদি অ্যাকশন হয়, তাহলে এইসব ব্যাপারে যারা এই ইনফরমেশন দিবেন, মিসইনফরমেশন দিবেন, তারা আরো আমার কাছে মনে হয় সাবধান হবে। একদম, মানে আমরা এটা প্রায় শুনি যে এখন পর্যন্ত কোনো শাস্তি তো আমরা দৃশ্যমান করতে পাইনি, যেটা আসলে অনেক কিছুকে ব্যাপারটা সহজ করে দেয়, গুজব ছড়ানোর পথকে, এবং এই ব্যাপারটা আপনি জোর দিচ্ছেন। নিশ্চয়ই আমরা সামনে কোনো আয়োজনে আপনাকে পেলে সেখান থেকে আমরা আইন নিয়ে একটু জানার চেষ্টা করব যে প্রচলিত আইনে এটা সমাধান সম্ভব, কারণ আইনের প্রয়োগ তো তেমন দেখি না। সেক্ষেত্রে নতুন আইন আনলে সেখানে কোন কোন জায়গায় কাজ করা উচিত নিশ্চয়ই পরবর্তীতে জানার চেষ্টা করব। জাহিদুল ইসলাম সজল, আপনার কাছ থেকে ছোট করে দুটো বিষয় জানতে চাই। প্রথমত আপনি বলছিলেন ডিজিটাল লিটারেসির কথা, সেটা তো একটা চলমান প্রক্রিয়া, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন আপনার সঙ্গে কথা হচ্ছে এবং প্রতিবেদন দেখাচ্ছি তখনও অপতথ্যগুলো আসলে ফেসবুকে ঘুরছে।
মানে তাৎক্ষণিক কোনো সলিউশন কি সম্ভব, নেগোসিয়েশনের জায়গা তৈরি করে আন্তর্জাতিক অর্গানাইজেশনের সঙ্গে, কি বলবেন? ওকে, এইটার ক্ষেত্রে আমার যেটা মত সেটা হলো, বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বলে একটি সংস্থা আছে, একটি কমিশন আছে। সেই কমিশনকে আসলে কোনোভাবে ব্যবহার করা দরকার। কিভাবে ব্যবহার করা যেতে পারে সেটি এই পুরো ইন্ডাস্ট্রির লোকজন বসে আসলে ঠিক করতে পারে। আইন এবং অ্যাওয়ারনেসের যে জায়গাটা, এটি আসলে তো অনেক লম্বা প্রসেস। যেহেতু এই সামনে নির্বাচনে অনেক তাৎপর্য নিয়ে এআই ব্যবহার হবে এবং ফলাফল যদি তৈরি করে ফেলে এআই এবং তারপরে যদি আইন প্রয়োগ করতে যাই আমরা, তাহলে কোনো লাভ হবে না। তাৎক্ষণিকভাবে ব্যবহার করার জন্য যে কাজটি করা দরকার, বিটিআরসি কে অ্যাক্টিভ করা, বিটিআরসি কে কাজে লাগানো, হয়তো তার একটি উইং তৈরি করে ইমিডিয়েটলি কমপ্লেইন পাওয়ার পরে একটা ব্যবস্থা নেওয়া, শাস্তি না দিলেও অন্তত পক্ষে প্রচারের নিয়ন্ত্রণটা করা। এক। দুই হলো, আমার মনে হয় যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেটা নির্বাচন কমিশন থেকে করা হয়েছে, কিভাবে নির্বাচন হবে, পরিচালনা হবে ইত্যাদি ইত্যাদি, আমি মনে করি যে সেখানে আসলে কিছু মেনশন এখানে দরকার, তথ্য প্রযুক্তির বিষয়ক বা এআই ড্রিভেন অপপ্রচার বন্ধ করার জন্য। এই দুটি বিষয় আমার মনে হয় তাৎক্ষণিকভাবে একটা ফল দিতে পারে, ইতিবাচক ফল দিতে পারে আমাদের নির্বাচনের আগে এই অপপ্রচার বন্ধের ক্ষেত্রে। আর লম্বা কাজ হচ্ছে গিয়ে আইন সংশোধন এবং ডিজিটাল লিটারেসি তৈরি করা। ডিজিটাল লিটারেসি তৈরি করার ক্ষেত্রেও মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং আমি বাংলাদেশের যে ইনক্লুডিং ৭১, আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে আপনারা মানুষকে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং অন্য প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের দুজনের প্রতি, এবং নিশ্চয়ই সামনের আয়োজনে আবারও আপনাদেরকে পাবো এবং আরও কিছু পরামর্শ জানার সুযোগ আমাদের হবে। ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম এবং প্রযুক্তি খাত বিশ্লেষক ও টিআরএনবির সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সজল। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে, একই সময়ে, এবং আপনারা যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটা স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন, fns.71tv@gmail.com এই ঠিকানা, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন Facebook/ফেক নিউজ স্ক্যানার এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।